নমস্কার, দেখছি রিপাবলিক বাংলা, সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী। তবে আজকে শুধুমাত্র সোজাসুজি স্বর্ণালীতে আমি একা স্বর্ণালী থাকছি না, কারণ ইতিমধ্যেই গোটা পশ্চিমবঙ্গের মানুষ, গোটা দেশের মানুষ দেখে নিয়েছে রিপাবলিক বাংলাকে আটকানোর জন্য, দমিয়ে রাখার জন্য, দাবিয়ে রাখার জন্য একটি রাজ্যের সরকার, আমাদের রাজ্য, নিজের রাজ্য, সেই রাজ্যের সরকার, তার পুলিশ, তার প্রশাসন জান প্রাণ লাগিয়ে দিল। কারণ রিপাবলিক বাংলা এক নাগারে না থেমে অপ্রতিরোধ্যভাবে এক টানা কভারেজ করে গেছে। কখনো চাকরি চুরির কভারেজ, কখনো রেশন চুরির কভারেজ, কখনো জল, রাস্তা, বাড়ি, ছাদ সেগুলোর না পাওয়ার কভারেজ, আর বিগত প্রায় 16 দিন ধরে সন্দেশখালির কভারেজ। যদিও হিসেবটা 16 দিনের নয়, হিসেবটা আরো বেশি, কারণ আজ থেকে প্রায় 45 দিন আগে শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে মার খেয়ে ফিরে আসতে হয়েছিল ইডির আধিকারিকদের। সেদিন থেকে রিপাবলিক বাংলা প্রশ্ন তুলেছিল চোখে চোখ রেখে, এই শেখ শাহজাহানকে অ্যারেস্ট করা হচ্ছে না কেন? কেন গ্রেপ্তার করা হচ্ছে না? কেন ইঁদুরের মতো গর্তে লুকিয়ে রয়েছে শেখ শাহজাহান, আর পুলিশ কিছুই খুঁজে পাচ্ছে না? পুলিশ নাকি নাকা চেকিং করছে, কখনো খোলা মাঠে, কখনো বাসের সিটের তলায়। এখানে থেমে থাকিনি আমরা, এক টানাই কভারেজ করতে করতে সন্দেশখালির মা বোনেদের নারকীয় যন্ত্রণা, দুঃখ, দুর্দশার কথা উঠে আসে আমাদের ক্যামেরায়, আমাদের বুমে। একের পর এক রিপোর্টার সেখান থেকে সেই সমস্ত ভয়ঙ্কর অভিজ্ঞতা তুলে নিয়ে আসে। কখনো সমাদৃতা, কখনো পিঙ্কি, কখনো বিশাখা, কখনো মধুকল্পিতা। একের পর এক মহিলা রিপোর্টাররা মাটি কামড়ে পড়ে থেকে একের পর এক পর্দা ফাঁস করে, এবং সেখানে ধরা পড়ে কি ভয়ঙ্কর অবস্থার মধ্যে রয়েছে সেখানকার মা বোনেরা। আমরা প্রশ্ন করেছি, আমরা চোখে চোখ রেখে প্রশ্ন করেছি, সোজাসুজি প্রশ্ন করেছি যে এই বাংলার এই পরিস্থিতির জন্য দায়ী কে? এই মানুষগুলো বিচার পাক, অবিলম্বে বিচার পাক। কিন্তু কোথায় বিচার, কোথায় পুলিশ? আমরা কভারেজ করতে গিয়ে জানতে পেরেছি আসলে যেই রক্ষক সেই ভক্ষক। সকাল, দিন, দুপুর হোক বা রাত, মাঝরাত, কোন রকমের অত্যাচার, নিগ্রহ, নির্যাতনের কোনো এফআইআর হয় না, কোনো অভিযোগ দাখিল হয় না, কোনো কথা শোনা হয় না। জমি জায়গা বেহাত হয়ে যাচ্ছে, ধানের জমিতে সেখানে নোনা জল ঢুকিয়ে জমি দখল করে নেওয়া হচ্ছে। শেখ শাহজাহান আর তার সাঙ্গ পাঙ্গ দল বল, শিবু হাজরা, উত্তম সর্দার ওরফ নূর আলম, এরা কি অমানসিক, পৈশাচিক, নারকীয় অত্যাচার চালাচ্ছে সেখানকার মা বোনেদের ওপর। মা বোনেরা কান্নায় ভেঙে পড়েছেন, হাহাকার করেছেন, ক্ষোভে ফেটে পড়েছেন। আমরা তাদের পাশে দাঁড়িয়ে তাদের কথা তুলে ধরেছি। আমরা বলেছি তাদেরকে যে আপনারা আপনাদের দাবি জানান। তাদের দুঃখ যন্ত্রণার কথা তুলে ধরেছি, গোটা দেশ দেখেছে। আমাদের রিপোর্টিং এর পরে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি তিনি রিয়াকশন দিয়েছেন, গোটা দেশ ছিছি বলেছে। কিন্তু রাজ্য পুলিশের ভূমিকা 1 ইঞ্চি বদলায়নি, রাজ্য সরকারের ভূমিকা 1 ইঞ্চি বদলায়নি। উল্টে প্রতিদিন নতুন নতুন রণকৌশল তৈরি করা হয়েছে যাতে আমাদের আটকে রাখা যায়, যাতে আমাদের বাধা দেওয়া যায়, যাতে আমরা কভারেজ না করি, যাতে আমরা সেখান থেকে ফিরে আসি। কিন্তু আমরা রিপাবলিক বাংলা দমার পাত্র নই। আমরা শুরু থেকেই বলেছিলাম যে আমরা সেখানকার মা বোনেদের, দিদিদের কথা তুলে ছাড়বো, তাদের কথা সর্বসমক্ষে নিয়ে আসবো। আজ গোটা দেশ দেখেছে সন্দেশখালির কি পরিস্থিতি, এবং এই জন্যই বোধহয় এত জ্বালা, এত সমস্যা। এবং সেই জন্যই বোধহয় রিপাবলিককে আরো বেশি আটকাবার চেষ্টা। কিন্তু আমরাও কথা দিয়েছি, 1 জন নয়, 2 জন নয়, 5 জন নয়, 10 জন নয়, গোটা রিপাবলিক বাংলার সমস্ত সাংবাদিককে অ্যারেস্ট করে নিলেও আমাদের কভারেজ কমবে না, আমাদের কভারেজ বন্ধ হবে না। মাটি কামড়ে থেকে আমরা ওখানকার মানুষের কথা, ওখানকার আসল ছবি, আসল সত্যি তুলে ছাড়বো। এবং শেখ শাহজাহান যে গর্তে থাকুক না কেন, তাকে খুঁজে বার করতেই হবে। সন্দেশখালির মা বোনেদের হারিয়ে যাওয়া সম্মান ফেরত দিতেই হবে। আমাদের কভারেজ ততদিন পর্যন্ত চলবে, শেষ না দেখা পর্যন্ত আমরাও ছাড়বো না। আর আজকে সোজাসুজি স্বর্ণালীতে আমার সঙ্গে রয়েছেন আমাদের অন্যতম সহযোদ্ধা, সহকর্মী, যিনি দিনের পর দিন সন্দেশখালি থেকে, মাটি কামড়ে থেকে সেই লাইভ কভারেজ করেছে এবং গতকাল সারা রাত সন্দেশখালি থানার বাইরে অপেক্ষা করে রয়েছে।
ভয়ঙ্কর অভিজ্ঞতা সঙ্গে নিয়ে আজ এই মুহূর্তে স্টুডিওতে আমার সঙ্গে রয়েছেন আমার আরেক সহকর্মী বিশাখা রুদ্র। বিশাখা, স্বর্ণালী, তুমি যে কথা বললে স্বর্ণালী, সত্যি গতকালের অভিজ্ঞতা সারা বাংলার মানুষ, সারা দেশের মানুষ আমাদের সঙ্গে দেখেছেন, রাত জেগেছেন। স্বর্ণালী, তুমি, আমি, ময়ূখ, আমরা প্রত্যেকে যারা গ্রাউন্ডে ছিলাম, যারা আমাদের এখানে স্টুডিওতে ছিলাম, যারা ডেস্কে ছিলাম, নিউজ রুমে ছিলাম, তারা জানি আমরা কিভাবে বিনিদ্র রাত কাটিয়েছি। এবং আমি যখন সন্দেশখালিতে ছিলাম স্বর্ণালী, আমি 36 ঘন্টা ধরে সেখানে গতকাল থেকে তুমি জানো ছিলাম সেখানে। আজকে আমি সেখান থেকে সরাসরি এখানে এসেছি। এই অভিজ্ঞতাটা ভয়ঙ্কর অভিজ্ঞতা, যেখানে কখনো কখনো আলো নিভিয়ে দেওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, স্ট্র্যাকোকে সামনে আনা হচ্ছে, ইএফআর কে সামনে আনা হচ্ছে, মহিলা পুলিশকে সামনে আনা হচ্ছে। অথচ আমরা যদি সাহায্য চাইতে যাই সন্দেশখালী থানায় গিয়ে, গেটটা খুলুন, জানতে চাইছি আমরা কি হচ্ছে এখানে, হঠাৎ করে বলা হচ্ছে আপনারা এখানে আসবেন না। কেন? আমরা কোনোভাবে বহিরাগত? আমরা কারা? আমরা যদি সাংবাদিক হই, আমরা কি দেশের নাগরিক নই? নাগরিক পরিষেবা পাওয়ার আমাদের কোনো অধিকার নেই? আমরা যদি থানায় যাই, মুখের ওপর দরজা কেন বন্ধ করা হয়? এই প্রশ্নটা করেছিলাম, কিন্তু খুব বোধহয় গায়ে লেগেছে তার জন্য সেই পুলিশের। তারা সকাল থেকে আমাদের নাম নিয়ে নিয়ে বিভিন্ন সময় আমরা দেখছি, হ্যাঁ এই তো বিশাখা, এই তো সমাদৃতা, আমাদের পাশ দিয়ে আস্তে আস্তে চলে যাচ্ছে। কোথাও গিয়ে একটা ফিয়ার সাইকোসিস তৈরি করার চেষ্টা, মানে অ্যাজ ইফ কি এখন সন্তু হয়েছে, এরপর বিশাখা, এরপর স্বর্ণালী, এরপর সমাদৃতা। যেদিনকে আমি কিছু সন্দেশখালী একই অবস্থা, প্রত্যেক মুহূর্তে বাইক বাহিনী রেইকি করে যাচ্ছে, পুলিশ রেইকি করে যাচ্ছে। হয়তো মহিলা বলে কোনো কেস সাজানো সম্ভব হয়নি, কিন্তু এই লড়াই চলবে। আর বিশাখা, এই লড়াই আমাদের সঙ্গে এই মুহূর্তে যারা রয়েছেন, যারা সকাল থেকে নিন্দা জানিয়েছেন, ধিক্কার জানিয়েছেন, এবং এই মুহূর্তেও তারা আমাদের পাশে রয়েছেন। এক এক করে আমি আলাপ করে নেব। এই স্টুডিওতে যারা রয়েছে তাদের সঙ্গে আলাপ করি। আগে বিজেপি বিধায়ক রয়েছেন হিরণ চ্যাটার্জি, রয়েছেন বিজেপি মুখপাত্র তরুণজ্যোতি তিওয়ারি, রয়েছেন বিজেপি আরেক বিধায়ক অম্বিকা রায়, রয়েছেন আইনজীবী বিক্রম ব্যানার্জি, রয়েছেন কংগ্রেস মুখপাত্র আশুতোষ চ্যাটার্জি, রয়েছেন কবি বিনায়ক বন্দ্যোপাধ্যায়, রয়েছেন সমাজকর্মী নন্দিনী ভট্টাচার্য, এবং আমাদের সঙ্গে আর কিছুক্ষণের মধ্যে উপস্থিত থাকবেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। এক এক করে শোনা যাক ভয়ঙ্কর, লজ্জাজনক, গণতন্ত্রের কালো দিন, লজ্জার দিন, সেই দিনকে কিভাবে দেখছেন আজকের অতিথিরা। আমি এক এক করে শুরু করবো, আগে হিরণকে দিয়ে শুরু করা যাক। বিশাখা, হিরণ। দেখুন, এই দিন আমার মনে হয় যে আমরা যে ভারতবর্ষের মধ্যে একটা রাজ্যে বসবাস করছি, আমার তো মনে হয় যে এই পশ্চিমবঙ্গ রাজ্য আর ভারতবর্ষের মধ্যে নেই। যেভাবে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ রাজ্যটাকে একটা অন্য সেপারেটভাবে এন্টাইটি হিসেবে উনি যেভাবে ট্রিট করছেন, যে একটা দেশের যে কনস্টিটিউশন, যে গণতন্ত্র, তার 4টে পিলার, তার সবচাইতে যেটা অ্যাক্টিভ পিলার সেটা হলো সংবাদ মাধ্যম, যারা ওয়াচডগ হিসাবে কাজ করে। তাদের গলা টিপে দেওয়ার চেষ্টা হচ্ছে, তাদেরকে মারা হচ্ছে, তাদেরকে জেলে পুরে দেওয়া হচ্ছে, এবং কর্মরত অবস্থায় একজন সাংবাদিক, এটা মনে হয় পৃথিবীর ইতিহাসে বিরলতম ঘটনা, পৃথিবীর ইতিহাসে প্রথম ঘটনা যে কোনো সাংবাদিক যিনি সংবাদ সেই সময় পেশ করছিলেন, অন ডিউটি ছিলেন, তাকে সেইখান থেকে পুলিশ নিয়ে গিয়ে অ্যারেস্ট করলো। এর থেকে বড় লজ্জাজনক ঘটনা আমার মনে হয় পৃথিবীতে কোথাও হয়নি। পশ্চিমবঙ্গের মানুষকে আমি একটাই কথা বলবো, যে রাজনীতি ভুলে যান। আমি বিজেপি করি, আপনি ভুলে যান, তৃণমূল ভুলে যান, আপনারা মানুষের পাশে এসে দাঁড়ান। সন্দেশখালীর মা বোনেদের যাদের সম্মান নিয়ে খেলা চলছে, বিধানসভায় এসে মুখ্যমন্ত্রী বলছেন যে শেখ শাহজাহান নির্দোষ, আমি ওর পাশে আছি। সেই দিনকে আমি ছিলাম, আমার লজ্জায় মাথা নিচু হয়ে গেছিল। যে মা বোনেরা কাঁদতে কাঁদতে বলছে যে বছরের পর বছর ধরে আমাদের ভুলুণ্ঠিত হচ্ছে, আমাদের ইজ্জত, আমাদের সম্মান, সেখানে একজন মহিলা মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে তিনি স্টেটমেন্ট দিচ্ছেন যে না, শেখ শাহজাহান কোনো দোষ করেনি। এবং সেইটাই রিপাবলিক বাংলা সকাল থেকে রাত অবধি জেগে মানুষের পাশে, মানুষের কাছে পৌঁছে দিচ্ছিলেন যে কীভাবে সন্দেশখালীতে নির্মম অত্যাচার চলছে। এবং সেটাই অন্যায়, যে কেন অন্যায়ের বিরুদ্ধে সন্তু পান, স্বর্ণালী, ময়ূখ, বিশাখার মতো সাংবাদিকরা, তারা কেন অন্যায়কে মানুষের কাছে পৌঁছে দেবেন, এটাই তাদের সবচাইতে বড় অন্যায়। সেই জন্য একজন সাংবাদিককে গলা টিপে শেষ করার শেষ অস্ত্র মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী তিনি ব্যবহার করলেন। এবং এর জন্য আমি বারবার বলছি, আবার বলছি, প্রত্যেকটা মাধ্যমকে বলি, আমি রিপাবলিক বাংলা এসে বারবার একই কথা বলি যে আপনারা ভুলে যান আমরা রাজনীতি করছি। এটা মানুষের সম্মান, মা বোনের সম্মান, সংবাদ মাধ্যমের সম্মান। আপনারা এগিয়ে আসুন, আর ঘরে বসে থাকবেন না, সবাই রাস্তায় নামুন। এর প্রতিবাদ আমাদের রাস্তায় নেমে করতে হবে। এবং কলকাতার কিছু যারা বিশিষ্ট ব্যক্তি আছেন, বিশিষ্ট সাংসদ, মহিলা, ভদ্রলোক, বিশিষ্ট কবি, সাহিত্যিক, পরিচালক, চলচ্চিত্রকার, যারা উত্তরপ্রদেশে কিছু হলে, চায়নাতে কিছু হলে, বিহারে কিছু হলে যারা এখানে রাস্তায় নেমে পড়েন, যারা মোমবাতি মিছিল করেন,
তারা কোথায়? তারা এখন দরজা জানলা বন্ধ করে লুকিয়ে মুখ দেখাবে কোথায়, দেখতে পাচ্ছেন না ওখানে। যিনি নাটক করছেন, যে সমস্ত সাংবাদিক সাংসদরা নাটক করছেন যে 5 বছর তো তার অধিবেশন শেষ হয়ে গেল, একজন মহিলা সাংসদকে দেখলাম যে তার লোকসভার 5 বছর টার্ম শেষ হয়ে যাওয়ার পরে সে পদত্যাগ করছেন। আরে তিনি তো প্রথমে মহিলা, গিয়ে বলার সাহস নেই সন্দেশখালী মা বোনের সম্মান নিয়ে খেলা করছে। একজন সাংসদ যিনি থাকবেন কি থাকবেন না, রাজনীতি আমার পিছু ছাড়তে পারছে না, এত বড় স্টেটমেন্ট দিচ্ছেন, তিনি নাকি রাজনীতির ঊর্ধ্বে গিয়ে কথা বলেন, তিনি নাকি রাজনীতি বোঝেন না। তিনি এইটুকু বুঝছেন না যে ওই সন্দেশখালীতে মা বোনদের সম্মান নষ্ট হচ্ছে। তিনি এইটুকু বোঝেন না যে সন্তু পান তাকে বারবার ক্যামেরাতে নিয়ে গিয়ে কাভারেজ দিয়েছে, যাকে হিরো বানিয়েছে, তার জন্য একটা শব্দ তার মুখ দিয়ে বেরোয় না। সবচেয়ে বড় কথা হচ্ছে যারা জনপ্রতিনিধি, আপনি বলছিলেন সাংসদ, এলাকার সাংসদের অবস্থা আমরা দেখেছি। বসিরহাটের সাংসদ নুসরাত জাহান, যিনি একজন অভিনেত্রী, একজন শিল্পী, শুধুমাত্র ইংলিশে একটা ভালো মেসেজ ছেড়ে তিনি নিশ্চিন্তে বসেছিলেন এবং তার বিশ্বাস ছিল যে যারাই শাস্তি করেছে, অপরাধ করেছে, পুলিশ তাদের নিশ্চয়ই খুঁজে বার করবে। এই তো পুলিশের অবস্থা বিশাখা, তুমি তো নিজে দেখে এলে থানার বাইরে দাঁড়িয়ে। এই তো পুলিশের অবস্থা, এই তো পুলিশের মেরুদণ্ড, সেই পুলিশ বিচার দেবে এই মানুষগুলোকে। এবং সব থেকে বড় কথা স্বর্ণালী, অদ্ভুত একটা উপলব্ধি হয়েছে গতকাল রাত থেকে আজ পর্যন্ত আমার, যে পুলিশের ওপর সন্দেশখালীর সাধারণ মানুষের কোনো আস্থা নেই, তাদের আস্থা রয়েছে রিপাবলিক বাংলার ওপর। তারা ছুটে ছুটে এসে বলছেন আমাদের কথাটা আপনারা তুলে ধরুন, আমরা এত বছর ধরে যন্ত্রণা ভোগ করছি, বলতে পারেনি, কেউ শুনেনি, তাদের কথা কেউ শুনেনি আজ পর্যন্ত। এবং সেই জায়গা থেকে যে পুলিশের ওপর কোনো ভরসা নেই, সেই পুলিশের আবার আমাদের ওপর ভরসা নেই, সেই জন্য তারা ভয়ের চোটে দরজা বন্ধ করে রাখে, সেই জন্য তারা আমাদের কথা শুনতে চায় না। আমাদের ওপর অকথ্য অত্যাচার কিভাবে করা যায় তার জন্য ষড়যন্ত্র করতে হয়। এই নিয়ে কথা বলবো। বিক্রম রয়েছেন আমাদের সঙ্গে। বিক্রম, আপনি একজন আইনজীবী, আমরা দেখতে পাচ্ছি যখন আমাদের লিগ্যাল টিম আসছে সেই সময় যে নৌকো করে ওই রাত্রিবেলা ফেরি পারাপার করবে তাকে হুমকি দেওয়া হচ্ছে বলে সে নিজে বলছে দিদি আপনাদের জন্য উকিল আনবো, তার জন্য কি নিজের প্রাণটা দেব? আমাকে তো থানা থেকে ফোন করে বলছে যে আপনি যদি এখান থেকে আর মিডিয়ার লোকজনকে সাহায্য করার জন্য কাউকে নিয়ে যান তাহলে কাল আপনার লাশ পাওয়া যাবে। এটা কি করে থানা থেকে কোনো রকম ভাবে থ্রেট যেতে পারে? এটা থানা না এটা নরক? দেখুন, পশ্চিমবাংলাতে একটা ট্র্যাডিশন হয়ে গেছে যে অপরাধী তাকে পুলিশ ধরবে না, যে নিরপরাধ তাকে ধরবে। ক্রিমিনাল জুরিসপ্রুডেন্স তার ঠিক উল্টো কথা বলে। আপনি যদি সিরিজ ওয়াইজ দেখেন, আজকে সন্তু হয়েছে, এর আগে আপনার কৌস্তব বাগচি হয়েছে, তাকেও কিন্তু রাতারাতি অ্যারেস্ট করে ফেলা হলো। আমি বলছি আইনজীবী প্রতাপচন্দ্র দে তাকে 9 ঘন্টা 10 ঘন্টা ধরে জেরা করে যাচ্ছে। একদম প্রত্যেকটা লোককে আপনি যদি দেখেন প্রত্যেকে কিন্তু নিরপরাধ, তাদের কোনো অপরাধ নেই, গায়ের জোরে পুলিশ অ্যারেস্ট করছে। এটা একটা কালচার এবং ট্র্যাডিশনের মধ্যে পড়ে গেছে এবং পশ্চিমবঙ্গ পুলিশ এটা করছে এবং পশ্চিমবঙ্গ পুলিশের বিশ্বাসযোগ্যতা আজকে নেই। আজকে যে সন্তুকে অ্যারেস্ট করেছে, কেউ বিশ্বাস করবে না সন্তুর নামে এই ধরনের কেস, সারা পশ্চিমবাংলার কোনো মানুষই বিশ্বাস করবে না। এটা ফলস কেস দিয়ে সন্তুকে ড্র্যাগ করানোর চেষ্টা করছে। আজকে পুলিশ পিসি প্রেয়ার দিয়েছে, অথচ শাহজাহান শেখ যে আছে তাকে তো পুলিশ ধরছে না। সে ইডিকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সরকারি অফিসার, তাদেরকে মেরে চলে গেছে। যদি কলকাতা পুলিশ মার খেত বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ মার খেত, চুপ করে বসে থাকতো? এটা হলো পুলিশের গাজোয়ারি এবং পুলিশ ননস্টপ এই জিনিস করে যাচ্ছে। আরও একটা বড় ব্যাপার, আমি অবাক হয়ে গেলাম, যে অফেন্স যে সেকশনে কেস হয়েছে, একটা সেকশনও অ্যাবভ 7 ইয়ার্স অফেন্স, কোনো 7 ইয়ার্সের ওপরে কোনো সেকশন নেই। সেইখানে উইদাউট 41 নোটিস ইন ভায়োলেশন অফ আর্নেস্ট কুমার সন্তুকে অ্যারেস্ট করার কি ছিল? আমি নিজেই এটা বুঝতে পারলাম না। ওই এলাকাতে মানুষকে বেসিক্যালি ভয়ে সন্ত্রস্ত করে রাখা, আর কিছু না। কারণ হলো ওই মানুষকে যদি সন্ত্রস্ত না করে রাখে, সত্যিটা দিনের পর দিন বেরিয়ে আসবে। আর্নেস্ট কুমার ভায়োলেশন করে অ্যারেস্ট করার ট্র্যাডিশন পশ্চিমবাংলায় এখন সব জায়গাতে হচ্ছে। আজকে সন্তুর ঘটনাতে সারা পশ্চিমবাংলার মানুষ দেখতে পাচ্ছে, সারা ভারতবর্ষের মানুষ। ভয়ের পরিবেশ, আমি একটা জিনিস ইন্টারাপ্ট করছি, শুধু ভয়ের পরিবেশ ওখানকার এলাকার মানুষের জন্য নয়, ভয়ের পরিবেশ সরাসরি বার্তা, সোজাসুজি বার্তা আমাদেরকে। আমরা যারা ডে 1 থেকে ওখানে গিয়ে, আমি তো বলছি নাম করে করে, সমাদ্রিতা মুখার্জি, পিঙ্কি অধিকারী, মধুমিতা চৌধুরী, বিশাখা রুদ্র, আমি নিজে সেখানে উপস্থিত ছিলাম, আমরা বারবার করে গিয়ে এই মহিলা রিপোর্টাররা গিয়ে ওখানে ডে 1 থেকে যে সমস্ত নারকীয় অভিজ্ঞতা তুলে ধরেছে, আমাদেরকে বার্তা মেসেজ দেওয়ার চেষ্টা যে এবার একজনকে তুললাম, এর পরের নাম্বারটা তুমি হতে পারো, অতএব সামলে যাও, অতএব সন্দেশখালীতে এসো না। ডেফিনেটলি, কারণ সেইখানে ওই জন্য সেকশন 34 লাগিয়ে রেখেছে, কমন ইন্টেনশনে যদি সবাইকে টেনে দেওয়া যায়। কিন্তু আমি এটা বিশ্বাস করি রিপাবলিক বাংলা কখনোই ভয়ে পিছিয়ে আসবে না এবং তারা লড়াই করবে, এটা আমি বিশ্বাস করি।
আমাদের সঙ্গে এই মুহূর্তে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় রয়েছেন। স্বর্ণালী লকেট চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। আপনি সারা দিন ধরে গতকাল রাত থেকে নিশ্চয়ই নজরে পড়েছে, আপনার সবাই এই মুহূর্তে জানেন, সবাই বলছেন কালো দিন, গণতন্ত্রে এর থেকে বড় কালো দিন আর হয় না। আপনি কি বলবেন? এরকম দিন একজন অন ডিউটি সাংবাদিককে ফেরিঘাটে আটকে রেখে, তার সঙ্গে তার সহকর্মীকে আটকে রেখে ঘন্টার পর ঘন্টা, তারপর বলা হচ্ছে চলুন, তিনজন মিলে হেঁচড়াতে নিয়ে যাচ্ছে, বলছে আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে। এটা কিরকম গণতন্ত্র? সন্দেশখালিতে কি এই ধরনের গণতন্ত্রে আবদ্ধ রয়েছে? কিভাবে, কার নির্দেশে এরকম গণতন্ত্র চলতে পারে? দেখুন, অত্যন্ত নক্কারজনক ঘটনা। যেভাবে আজকে সন্দেশখালির মহিলাদের আওয়াজ, সাংবাদিকরা, মিডিয়া পার্সন, মহিলারা বিশেষ করে আমরা দেখেছি, সন্তুর মতো ছেলেরা যেভাবে সাহস নিয়ে ওই শেখ শাহজাহানের এরিয়ার ভেতরে ঢুকে নদী পেরিয়ে গিয়ে ওইখান থেকে মহিলাদের আওয়াজটাকে তুলে নিয়ে আসছে এবং সারা বাংলার মানুষ তথা সারা দেশের মানুষকে দেখাচ্ছে আজকে তাদেরকে মানে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে আটকে দেওয়া হচ্ছে। মানে এরা আটকানোর কথা ছিল শেখ শাহজাহানকে, আজকে তারা তাদেরকে না আটকে আজকে পুলিশ এদেরকে সন্তুর মতো একজন মানে মেরুদণ্ডধারী আজকে মিডিয়া পার্সন, রিপোর্টারকে নিয়ে যাচ্ছে। এটা আমাদের কাছে একটা কালো দিন, ইতিহাসের কালো দিন। এবং আমার মনে হয় প্রত্যেকটা মানুষকে জাগতে হবে, কারণ আজকে মিডিয়ার লোকজন যেভাবে ভেতরে গিয়ে সত্যটা তুলে নিয়ে আসছে। আজকে মমতা ব্যানার্জি একজন মহিলা হয়ে মহিলাদেরকে তিনি দেখছেন না, তিনি কোন সাংবাদিক কোথা থেকে মহিলাদের আওয়াজটাকে, সত্য ঘটনাটাকে সামনে তুলে দিচ্ছে, উনি তাকে রুখতেই ব্যস্ত। চারিদিকে 144 ধারা করছে, নেটওয়ার্ক বন্ধ করে দিচ্ছে। মানে কালকের যে ঘটনা, আমাদের সাংবাদিক, আপনাদের সাংবাদিক সন্তুকে তুলে নিয়ে যাওয়া, এটা তো মানে লাস্ট পেরেকটা কফিনের উনি পুঁতে দিয়েছেন। এবং ওনাদের কাছেও তো এই মিডিয়া বলুন একটা হাতিয়ার থাকে, যে তারা সরকারকে পক্ষ থেকে, সরকার কি কাজ করছে, নিজেদের হাতিয়ারটাকেও নিজেরা নষ্ট করে ফেলছে। আজকে একজন সাংবাদিককে অ্যারেস্ট করার পর আজকে সব সাংবাদিকরা এক হয়ে যাবে। এখানে কোনো তৃণমূল, কোনো বিজেপি, কোনো সিপিএম থাকবে না। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে তুমি আটকাচ্ছ মানে সবাই একসাথে হবে। এখানে নিজের হাতিয়ারকেও উনি শেষ পর্যন্ত, শেষ কফিনের শেষ পেরেকটা মেরে দিচ্ছেন। এর থেকে লজ্জার কিছু আর হয় না। একদমই, কারণ এটা পুরোটাই যে সাজানো গোছানো লকেট দিয়ে, সেটা আমরা সবাই কম বেশি বুঝতে পারছি। কারণ আমি শুরুতেই বললাম যে সন্দেশখালির আমাদের এক্সক্লুসিভ কভারেজ, যার আগে সন্দেশখালির কেউ সেভাবে নামও আলোচনায় আসেনি, যার আগে সন্দেশখালির মা বোনেরা কি নরক যন্ত্রণার মধ্যে দিয়ে গেছেন কেউ জানতে পারেনি গোটা দেশের মানুষ। প্রথম যেদিন রিপোর্টিং করেন, বিশাখার মনে থাকবে, সমাদৃতা এবং মধুকল্পিতা, সমাদৃতা এবং পিঙ্কি, এরা দুজনে গিয়ে সেই সমস্ত বক্তব্য তুলে এনেছিলেন টানা 16 দিন ধরে। একের পর এক আমাদের মহিলা রিপোর্টাররা সেখানে গিয়েছেন, কখনো অনুপমের মতো ছেলে গেছে, কখনো ভাস্করও গেছে। সন্তু প্রথম গেলেন গতকাল সন্দেশখালিতে, তারপরে থেকে অ্যারেস্ট করে নেওয়া হলো। তাহলে কি কোথাও বার্তা দেওয়া হচ্ছে বিগত 15-16 দিন ধরে যে অমানসিক চ্যালেঞ্জ নিয়ে প্রত্যেক মুহূর্তে বাধার মধ্যে দিয়ে গোটা রিপাবলিক বাংলার সমস্ত রিপোর্টাররা যেভাবে কোথাও মাটি কামড়ে পড়ে থেকে সেখানকার আসল ছবি তুলে ধরেছে, তারা মৌকা খুঁজছিলেন, মৌকা পেয়ে গেলেন। অতএব সবক শেখানো যাক রিপাবলিক বাংলাকে। কি মনে হয় লকেট দি? আমি স্যালুট জানাই আমাদের সাংবাদিকদের, মহিলাদের স্যালুট জানাই। এবং যেভাবে কালকে এরা মানে মুখ বন্ধ করার চেষ্টা করেছে, এরা আগামী দিনের জবাব এরা পাবে। যত মুখ বন্ধ করবে তত মহিলাদের আওয়াজ, সংবাদ মাধ্যমের আপনাদের থ্রুতে মহিলাদের আওয়াজ আরও বেশি করে মানুষ শুনতে পাবে। আমরা চাই যে আরও কোথায় কোথায় সন্দেশখালি লুকিয়ে আছে আমরা জানতে চাই আপনাদের মাধ্যমে। আজকে তো এটা শেখ শাহজাহানকে ইডি সিবিআই যখন তদন্ত করতে গেছিল, তখন শেখ শাহজাহান যেভাবে ইডির মাথা ফাটিয়ে দিয়েছে তার বাহিনী, আজকে তার জন্য এত বড় একটা জিনিস কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে এলো। আজকে এরকম সন্দেশখালি আর কোথায় কোথায় আছে, নতুন কোথায় কোথায় লুকোনো সন্দেশখালি আছে, আপনারাই পারবেন তার আমাদের খোঁজ দিতে।
সেই জন্য আপনারা এগিয়ে চলুন, সন্তুর মতো ছেলে মেরুদণ্ড সোজা করে এগিয়ে চলুক। আমরা পুরো পশ্চিমবাংলার যারা রয়েছি আমরা সবাই ওনার সাথে আছি, এবং আপনাদের মহিলা সাংবাদিকরা বিশেষ করে যাদেরকে স্যালুট জানাই, যে মহিলারা নিজেদের প্রাণ নিয়ে, নিজেদের এত কিছু মানে রিস্ক নিয়ে তারা ওখানে গিয়ে সাংবাদিকদের কাছ থেকে, এই মহিলাদের কাছ থেকে আওয়াজ তুলে নিয়ে আসছেন। একদম, অনেক ধন্যবাদ লকেটদি। লকেট চট্টোপাধ্যায় সরাসরি আমাদের সঙ্গে ছিলেন, বিজেপি সাংসদ। নিঃসন্দেহে আমরা হারবো না, আমরা কখনোই থামছি না, এবং বিশাখা আরও বেশি, আরও শক্তি, আরও স্পর্ধা বলছি আমরা। এইভাবেই আমরা আবার আজও দেখেছেন সবাই যারা ভেবেছিল হয়তো গতকালের পর আমরা আজকে চুপ করে যাব বা কভারেজের ধার কমে যাবে, একেবারেই সেটা হয়নি। আজও লাগাতার আমরা কভারেজ করে এসেছি এবং আগামী দিনেও করব, এবং আমরা দেখবো যে আর কতজনকে অ্যারেস্ট করা সম্ভব হয়। কংগ্রেস মুখপাত্র এখানে রয়েছেন, আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে গণতন্ত্রের ওপর আঘাত, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের ওপর আঘাত, এবং যারা প্রত্যেক মুহূর্তে বিভিন্ন সময় বিভিন্ন রাজ্য সফরে চলে যায়, বিভিন্ন তুলনামূলক কম্পারেটিভ আলোচনা নিয়ে আসে, আজ নিজের রাজ্যের পুলিশ প্রশাসন মিডিয়ার টুটি চিপে ধরছে। কি বলবেন আশুতোষ বাবু? প্রথম কথা হচ্ছে, তৃণমূল শাসিত রাজ্য হোক বা বিজেপি শাসিত রাজ্য হোক, যেখানেই সাংবাদিক এর উপর আক্রমণ হবে আমরা কথা বলবো। এবং আমরা আগেও বলেছি, এখনও বলছি, সন্তু পানের যে গ্রেপ্তারিটা, এটা আমরা কন্ডেম শুধু করি না, আমরা তীব্র ভাষায় নিন্দা জানাই। তার কারণ লাইন অফ ডিউটি এটা খুব ইম্পর্ট্যান্ট। একটা সাংবাদিক তার লাইন অফ ডিউটিতে তাকে যেভাবে অ্যারেস্ট করা হলো, এটা টোটালি ইললিগাল ছাড়া আর কিছু হতে পারে না। তার কারণ হচ্ছে যে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, এবং আমি তো খুব পুলিশের জন্য এখান থেকে আফসোস করতে চাইছি যে তাদেরও তো মনে হয় কোথাও কাজ টাজ করতে দিচ্ছে না রাজ্যের যারা শাসক দল। তার কারণ হচ্ছে 46 দিন পার হয়ে গেল, মূল অভিযুক্ত এখনও রাস্তায় কোথায় ঘুরে বেড়াচ্ছে, কেউ জানে না, হয়তো খবর রাখছে। কিন্তু সন্তু পান যে ছেলেটি সাংবাদিক, সে বিভিন্ন জায়গায় খবর সংগ্রহ করছে, মানুষের কথা তুলে ধরছে, তার তো জেলে থাকার কথা নয়। জেলে থাকবে কে? যারা ক্রিমিনাল, যারা মা বোনেদের দীর্ঘদিন ধরে শোষণ করলো। সেই জন্য অধীর রঞ্জন চৌধুরী প্রদেশ সভাপতি, আপনারা জানেন, সেদিনকে মিছিল করে আমরা সেখানে অবস্থান করেছিলাম, আমাদের ঢুকতে দিল না। কেন? আপনারা জেনে হাসবেন যে 144 ধারা, এটা মানে এর কোথায় তৈরি, কোন ল্যাবে তৈরি হয়েছে? এই পুলিশের যে বিভিন্ন সময় বিভিন্ন রকমের 144, 244, কখনো বলবে 344, আমরা জানি না 44-এর সিনড্রোম পশ্চিমবঙ্গের আর কোথায় কোথায় লাগানো আছে। কিন্তু আফসোস হচ্ছে যে এই পশ্চিমবঙ্গে আমার মনে হয় এটা ফার্স্ট ইনস্ট্যান্স মানে কোনো রিপোর্টারকে এইভাবে প্রায় 3 দিনের, আমি যতদূর খবর নিলাম, 3 দিনের কাস্টডি দিয়েছে। এবং এই 3 দিনের কাস্টডি কি সন্তুর মতন ছেলে পাওয়ার অধিকার ছিল? যে ছেলেটা গণতন্ত্রের কথা বলছেন, মানুষের কথা তুলে ধরছেন, এটা ছিল না। কিন্তু আজকে আমরা দেখতে পেলাম দুর্ভাগ্যজনকভাবে যে তাকে কালকে রাতে আপনার চ্যানেল আমরা খুলে দেখছিলাম কিভাবে ছেলেটাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে, একটা টোটোতে বসিয়ে সে কাভার করতে চাইছে, তাকে টেনে নিয়ে যাচ্ছে। আচ্ছা আপনি বলুন তো, এখানে দাঁড়িয়ে আমরা যে যাই পলিটিক্যাল পার্সন হই না কেন, আপনার মনে হয় ছেলেটা কোনো ক্রিমিনাল, কোনো অ্যান্টি সোশ্যাল, কোনো টেররিস্ট, বালি মাফিয়া, কয়লা, গরু পাচারের সাথে যুক্ত না? এবং তার হাতে একটা বুম আছে, যে বুমটার ক্ষমতা রয়েছে মানুষের কথাটা তুলে ধরা। স্বর্ণালী, একটা কথা বলবো আশুতোষ, একটা কথা বলছি, যখন আমরা আজকে দেখলাম তাকে মেডিকেলের জন্য নিয়ে যাওয়া হচ্ছে সন্তু পানকে, তখন এমন ভাবে সেখানে ফোর্স ডিপ্লয় করা হলো থানার মধ্যে, কি না সন্তু পানকে একটা টোটো করে সেখান থেকে নিয়ে যাওয়া হবে দামাখালি ঘাটে, ফেরিঘাটে, সেখান থেকে তাকে বসিরহাটে নিয়ে যাওয়া হবে। এর জন্য যে ডিপ্লয়মেন্টটা আমরা দেখলাম, যেটা বলছিলাম, ইএফআর পর্যন্ত, ইএফআর সঙ্গে স্ট্র্যাপো, সঙ্গে র্যাফ, মহিলা বাহিনী কি নেই? মনে হচ্ছে যেন দাউদ ইব্রাহিমকে নিয়ে যাওয়া হচ্ছে, মনে হচ্ছে সন্ত্রাসবাদী। কি আছে? শুধু কণ্ঠস্বর আছে, একটা বুম আছে, এতে এত ভয় পুলিশের কেন? কি নিয়ে যাচ্ছি আমরা? আমাদের কাছে কি পরমাণু বোমা রয়েছে? শেষ করে নি আশুতোষ। দেখো, আমি তোমাদের যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, আমি প্রথমেই বলেছি হাতে একটা বুম আর ক্যামেরাম্যানের হাতে ক্যামেরা, এই তো আমরা তো দেখেছি। এবং আমার খুব আশ্চর্য লাগছে এখানে দাঁড়িয়ে, তার কারণ হচ্ছে যে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন ওখানে আছে, আমি জানি না কার বুদ্ধিতে চলছে বা কারা করছে। আমি দুটো জিনিস এক্সপেক্ট করবো আজকের দিনে বাংলার একজন নাগরিক হিসেবে। আমি এক্সপেক্ট করি যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আপনি কথা বলবেন, আপনি এই বিষয়ে কথা বলবেন, আপনার বলা উচিত। 1, 2, রাজ্যে একটা ইনফরমেশন ব্রডকাস্টিং মিনিস্ট্রি আছে, তারা কোথায় আজকের দিনে? এটা তো প্রশ্ন জাগবে। তার কারণ একজন রিপোর্টারকে কিভাবে অ্যারেস্ট করা যায়? মানে ওর যে এতগুলো সেকশন, যেটা একটু আগে আইনজীবী আমার ভাই বলছিলেন, আমি জানি না মানে এই সেকশনগুলো কি আদেও কোথাও ডিপার্টমেন্টাল স্টোরে বিক্রি হয় যে দুম করে কিনে এনে বাজারের ব্যাগে করে দিয়ে দেওয়া যায়? মানে এটা খুব আশ্চর্য ব্যাপার। সেই জন্য এই আশ্চর্য ব্যাপারে আমার মনে হয় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আপনার কথা বলা উচিত।
একদম আমি আসবো, বাকি অতিথিদের কাছেও আসবো। এখানে রয়েছেন অম্বিকা রায়, আরেকজন বিজেপি বিধায়ক, এবং তরুণজ্যোতি রয়েছেন বিজেপি নেতা প্লাস আইনজীবী, এবং একই সঙ্গে নন্দিনী দিও রয়েছেন। তবে তার আগে আমি দুটো সিকোয়েন্স দেখাবো, এই যে পুলিশের ভূমিকা নিয়ে, বিশাখার সিকোয়েন্স এবং একটা আমি যখন গেছিলাম আমার ভূমিকা, মানে আমার অভিজ্ঞতা। দেখুন একবার অবস্থাটা। কিচ্ছু বলবো না, আপনি শুধু তাকিয়ে দেখুন টিউবওয়েলটা দিকে। এখন একটা এরিয়া এখানে টিউবওয়েলটা দেখুন, একটু জল নেই। আমাদের মতন মানুষরা, দিন দুঃখী মানুষরা, মূর্খ সূর্খ মানুষ, আমাদের জল কিনে খাওয়ার মতন ক্ষমতা নেই। আমরা কখনো টাইম কলে জল, কেঁচো আসছে, পোকা আসছে, তাই ছেঁকে আমাদের খেতে হচ্ছে। জল পর্যন্ত নেই, খেলা করছে মায়েদেরকে নিয়ে, সামনে কল আছে, মাটি কেড়ে নিচ্ছে। কালকে দাদাকে দেখিয়েছিলাম বলে তো দাদাকে আজকে অ্যারেস্ট হতে হলো। দেখুন সামনেই কল আছে, আমাদের সামনেই কল আছে, কলের কোনো জল নেই, কোনো পরিষেবা নেই। এখানের কোনো সিস্টেম ঠিকঠাক নেই। কেন থাকবে না? আমরা জানতে চাচ্ছি কেন থাকবে না। মানে এই তিন চারটে গ্রামে এই একটাই কল, জল নেই, খেতে পায় না। সেই জন্য মানে দাদা ওই কলটা ধরে পাম্প করেছিল বলে, তাই এখানে প্রশাসন দেখেই সঙ্গে সঙ্গে ওকে অ্যারেস্ট করেছে। মিথ্যে অভিনয় দিয়েছে। কার কথা বলছে? সন্তু পালকে বলছি, উনি আমাদের হয়ে মানে ওই কলটা পাম্প করেছে বলেছে বলে যে কেন এই 3-4টি গ্রামের মধ্যে মায়েরা কেন জল খাবে না, জল পাবে না। জমি কি ধরনের কি বলা হয়েছে? জলকর একটা ফিশারি আমরা করছি, লোকের জমি আমরা ফিশারি লিস্ট নিয়ে খাচ্ছি, তাকেও লিস্ট দিতে হচ্ছে। এবারে এই বাঁধের জন্য উনি একজনে এসে বলছে আমাদেরকে টাকা দিতে হবে। আমরা কোথায় টাকা পাবো? আমরা জমি লিস্ট দিতে পারছি না। কিভাবে দিয়েছেন টাকা? হ্যাঁ, মায়েদের গয়না বিক্রি করে টাকা দিতে হয়েছে। না দিলে কিস্তি স্বামীদের তুলে নিয়ে যে পালিশ করবে, হ্যাঁ হোমিওপ্যাথি এলোপ্যাথি ডোজ দেবে, বউকে তুলে নিয়ে যাবো, এইসব এগুলো বলেছে। স্বামীদেরকে হোমিওপ্যাথি এলোপ্যাথি ডোজ দেবার আর বউকে তুলে নিয়ে যাবো বলেছে। এত বড় গ্রামে একটাই টিউবওয়েল, আপনারা দেখুন একটাই টিউবওয়েল, এখানে দাঁড়িয়ে বলছে যে মুতে খাওয়াবো। রাত্রে কি হচ্ছে? আসুন কাঁদবেন না, আসুন মন শক্ত করুন, বলুন। দরজায় ধাক্কা মারছে, স্বামীরা কোথায় গেছে এইসব আলোচনা করছে, বলছে পুলিশরা আসছে ওদের সঙ্গে। আমরা এই 7 ঘন্টা রেখেছি, যে কেউ আসলে মাঠে ঘুরে বেড়াচ্ছে। আমরা কেঁদে বাঁচতে পারছি না, এরকমই আমাদের হচ্ছে। নিজের গায়ের গয়না বন্ধক দিয়ে বিক্রি করে ওদের হাতে টাকা দিতে হয়েছে। তাহলে এই কষ্ট জীবনটা আমরা কোথায় কাটাবো বলুন? কাটবেন না, শক্ত হতে হবে, অনেক শক্ত হতে হবে, অনেক লড়াই। সেটা দিদি বুঝতে পারছি না। মেয়েদের উপরে এত অত্যাচার, এত লাঞ্ছনা, এত কিছু হচ্ছে, দিদি এসে একবার দেখতে পাচ্ছেন না? এটার সময় মিটিং হচ্ছে, সবাই যাচ্ছে, হচ্ছে না। রাত 12টার সময় এসে বলছে এখানে এসে আবার মিটিং করতে হবে। কিসের জন্য? মেয়েরা যদি না যায় বলছে স্বামীদেরকে তুলে নিয়ে এসে গোয়াল ঘরে আটকে তাদের মশার কামড় খাওয়াবো। কিন্তু সেখানে মেয়েদের সব, মানে মেয়েদের বলতে কি কাদের চাইছে রাত্রিবেলা? মেয়েদের ভালো মেয়েদের ইয়ং দেখতে সুন্দর, তাদেরকে তুলে নিয়ে যাবে। সারা রাত রেখে দেওয়া হয়? হ্যাঁ, সারা রাত রেখে দেওয়া হবে, ভোরের বেলা ছেড়ে দেবে। বাড়ির বেটা ছেলেকে নিয়ে আসবে, সে অসুস্থ হয়ে যায়। এমন সময় কিছু সময় হচ্ছে যে বাড়ির বেটা ছেলেটা যখন নিয়ে আসে তখন সে অসুস্থ হয়ে যায়। কিন্তু সব কথা তো আমরা বলতে পারছি না, আমরা কিন্তু নিরুপায় অসহায় আপনাদের কাছে সব কথা খুলে বলতে হচ্ছে আমাদেরকে। গ্রাম আছে, টিউবওয়েল আছে, জল নেই। যদি সেই ছবি ভিজুয়াল আমি দেখাতে অনুরোধ করব আমাদের পাশাপাশি যখন আমরা এই আলোচনা করছি, মানুষ অভিযোগ জানাতে যাচ্ছে, পুলিশের কাছে যাচ্ছে, পুলিশ শুনতে চায় না। না নির্যাতনের অভিযোগ, না নিগ্রহের অভিযোগ, পাল্টা স্বামীদেরকে নিয়ে গিয়ে মারে। এবং এইটারই সুযোগ নিয়েছে দিনের পর দিন শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দার ওরফে নূর আলমরা, দিনের পর দিন। আর সেই অভিজ্ঞতা, চূড়ান্ত নারকীয় অভিজ্ঞতা সহ্য করে এতদিন পর্যন্ত এই মানুষগুলোকে থাকতে হচ্ছিল। আমি আসবো তরুণজ্যোতির কাছে। তরুণজ্যোতি নিজে একজন আইনজীবী। আমি জানি না মানে কীভাবে এর মানে ব্যবস্থা হতে পারে, এবং এই জিনিসগুলো দেখানোটা হয়ে গেছে সবচেয়ে বড় সমস্যার। এগুলো দেখানো যাবে না। এই রাজ্যের মধ্যে একটা প্রান্তে একটা বিচ্ছিন্ন দ্বীপের মতো হয়ে রয়েছে সন্দেশখালী, একটা রহস্যের ডালি। সেখানে কি চলছে কি না চলছে কেউ জানবে না, কারা ঢুকছে, কোন রোহিঙ্গাদের ক্যাম্প হচ্ছে, আর সেখানকার যারা ভূমিপুত্র তাদের এরকম নারকীয় যন্ত্রণার মধ্যে দিয়ে, নরক যন্ত্রণার মধ্যে দিয়ে দিন গুজরান করতে হচ্ছে। আমরা দেখাতে পারবো না, পুলিশ দেখাতে দেবে না। পুলিশ সেখানে দলদাসের মতো, টিএমসি ক্যাডারের মতো কাজ করছে। স্বর্ণালী, তোমার কথা ধরেই বলছি, পুলিশ আছে, পুলিশ মন্ত্রী আছে, কোর্ট আছে, খালি আইনের শাসনটা নেই, শাসকের আইন চলছে। মুখ্যমন্ত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে পশ্চিমবঙ্গের মানুষ দিদি বলে। দিদি তো স্নেহের নাম, একটা ভালোবাসার নাম। দিদি কি দেখতে পাচ্ছেন না যে পশ্চিমবঙ্গের মহিলারা আজকে ধর্ষিতা হচ্ছে?
তাদের শ্লীলতাহানি হচ্ছে, দেখতে সুন্দরী হলে তাকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, শাহজাহান বাহিনীরা পশ্চিমবঙ্গের মহিলাদের ভোগ্য পণ্য মনে করছে। লক্ষ্মীর ভাণ্ডার 500 থেকে 1000 টাকা করার মানে কি মহিলাদের ধর্ষণ করার বা মলেস্ট করার রাইট পেয়ে যাওয়া? একটা অদ্ভুত জিনিস। দেখো, মিডিয়া গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হয় তোমাদেরকে, মানে কারণ কি তোমরা আয়না দেখো, তোমরা মিরর দেখো। মিডিয়া হচ্ছে সমাজের একটা আয়না, সত্যিটাকে দেখায়। তোমরা যখন আয়না দেখাচ্ছ, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কুৎসিত মুখটা দেখতে পাচ্ছেন, তার নাক দাঁত নখ সব বেরিয়ে এসছে এবং আক্রমণে মেজাজে চলে এসছে। সন্টু কি করেছিল? আমি অভিযোগটা পড়লাম, আমি দেখলাম কমপ্লেন্টে যে সেকশনগুলো আছে সবকটা বিলো 3 years অথবা 3 years পানিশমেন্ট। সেখানে অর্নেশ কুমারের গাইডলাইন্স 2014 সালে সুপ্রিম কোর্ট অর্ডার পাস করেছিল, একটা গাইডলাইন্স ফ্রেম করেছিল, বললো যেগুলো 7 years কম পানিশমেন্ট হয় সেক্ষেত্রে 41A নোটিস কম্পালসারি। মানল না পশ্চিমবঙ্গ পুলিশ। এই না মানার জন্য না তেলেঙ্গানায় পুলিশদের বিরুদ্ধে কন্টেম্প্ট হয়েছিল, দিল্লি হাইকোর্ট কন্টেম্প্ট রুল ইস্যু করেছিল, এলাহাবাদ হাইকোর্ট কন্টেম্প্ট রুল ইস্যু করেছিল। তো পশ্চিমবঙ্গে কী যায় আসে বলতো? পশ্চিমবঙ্গে সুপ্রিম কোর্টের গাইডলাইন্স মানা হয় না, CRPC মানা হয় না, ল অ্যান্ড অর্ডার পশ্চিমবঙ্গে নেই। মমতা বন্দ্যোপাধ্যায় এমনভাবে রাজ্যটা চালাচ্ছেন যেন পশ্চিমবঙ্গ একটা আলাদা দেশ হয়ে গেছে। এখানে ভারতবর্ষের সংবিধান অ্যাপ্লাই করে না, ভারতবর্ষের অ্যাপ্লাই করে না। গান আছে না, রবীন্দ্রসঙ্গীত খুব ইম্পর্টেন্ট, জানো, খুব সুন্দর একটা গানটা। ওই শাসনে যতই ঘেরো বল আছে দুর্বলেরও, হও না যতই বড় আছেন ভগবান। তো ভোটে এই গণতন্ত্রে না গণদেবতা হলো ভগবান। আমি গণদেবতার কাছে হাত জোর করে একটাই অনুরোধ করছি, এবার অন্তত চোখটা খুলুন। গান্ধারী হয়ে থাকার কোনো দরকার নেই। আপনারা দেখতে পাচ্ছেন, আজকে আপনার মনে হতে পারে সন্দেশখালিতে হচ্ছে, তো আমার কি? আজকে সন্দেশখালি, কালকে হয়তো কৈখালি, পরশুদিন হয়তো আপনার বাড়ি। এটাই সিকোয়েন্স। এই শাহজাহানরা বেড়ে উঠেছে, শাহজাহানরা এই কীর্তিগুলোকে, শাহজাহান খালি নাম না, একটা ক্লাস। আর যারাই প্রতিবাদ করছে তাদেরকে আটকানো। সন্তুকে তো আমরা চিনি, একটা ভদ্র 27 বছর বয়সী ছেলে, যার সাহস আছে চোখে চোখ রেখে কথা বলার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনে যখন সবাই মিনমিন করে কথা বলছিল, একটা বাচ্চা ছেলে 27 বছরের, সে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাইরেক্ট কোশ্চেন করেছিল। চান্স খুঁজছিল পুলিশ চান্স খুঁজলো, সেটা কবে ফ্রেম করে যায় এবং ফ্রেম করে এটা হলো। সোনালি, তোমাদেরকে দুটো অপশন দিয়েছে রাজ্য পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায়। ওই গুডি গুডি মিডিয়ার ব্যাপারটা কীরকম? তোমরা গুডি মিডিয়া হয়ে যাও, রাজ্য সরকারের হয়ে খবর করো, তা তোমাদের চ্যানেলে কেউ দেখবে রাজ্য সরকারিরা ভালো পোস্ট পেয়ে যাবে। সরকারি পোস্টের কথা বলছি, সরকারি পোস্ট পেয়ে যাবে, প্রচুর অ্যাডভার্টাইজমেন্ট পাবে, প্রচুর কিছু পাবে, মেরুদণ্ডটা খালি বিক্রি করতে হবে। আর যদি না করো তাহলে কি হবে? প্রকাশ্যে বলে হচ্ছে, ব্যক্তিগত ইন্টারাপ্ট করছি, যে কেউ আছে যারা বাজেট দেখায়নি, একমাত্র রিপাবলিক বাংলা বাজেট দেখায়নি। কারণ এই মানুষগুলো বলেছে লক্ষ্মীর ভান্ডার পাওয়ার পর কি ধরনের তাদের হুমকি হয়েছে, লক্ষ্মীর ভান্ডার দেওয়ার বিনিময়ে কি করতে হয়েছে, সেখানে 500 থেকে কোনটা 1000 হলো আর কাদের 1200 হলো, সেটা আমরা দেখাইনি সেদিনকে। আমরা প্রকাশ্যে বলেছি, একমাত্র আমরা দেখাইনি, কারণ আমাদের মনে হচ্ছিল সন্দেশখালীর মায়েদের মেয়েদের কথা বলাটা বেশি জরুরি ছিল। এক্স্যাক্টলি স্বর্ণালী। আর যদি আমরা তো গুটি থাকতে পারিনি, আর গুটি যদি না হয় তাহলে কি হবে? গুটি না হলে বারবার অভিযোগ হবে। আর আমি যদি ভুল না করি, এটা তোমাদের বিরুদ্ধে তো ফার্স্ট কমপ্লেন নয়, পশ্চিমবঙ্গে অ্যারেস্ট হতে পারে ফার্স্ট। আমি যদি ভুল না করি, এটা তোমাদের বিরুদ্ধে ফার্স্ট কমপ্লেন নয়। পশ্চিমবঙ্গ সরকার তোমাদের একাধিক রিপোর্টারের বিরুদ্ধে একাধিক মামলা করেছে, তোমাদের বারবার হাইকোর্টে যেতে হয়েছে, স্টে নিয়ে আসতে হয়েছে, বিভিন্ন জায়গায় মামলাগুলো ফাইট করতে হয়েছে। কেন? তোমরা আয়না দেখাও বলে, সংবাদ মাধ্যম আয়না দেখাচ্ছে বলে, মুখ্যমন্ত্রী তার কুৎসিত মুখটা দেখতে পাচ্ছে বলে। আমি আবার বলছি, তিনি আর যাই হোক দিদি হতে পারে না। যে মহিলারা তাকে ভোট দিয়েছিল, মহিলাদের মধ্যে তো খুব পপুলার ছিলেন তিনি, মহিলারা তাকে ভোট দেয়, মহিলা তার মেন ভোট ব্যাংক, সেই মহিলাদের আব্রু রক্ষা করতে পারে না যে সে যাই হোক আর দিদি হতে পারে না। আমি এই জায়গা থেকে আসবো একবার। সমাদৃতা মুখার্জি, বলছিলাম শুরু থেকে, যে সমস্ত মহিলা রিপোর্টাররা ডে 1 থেকে মাটি কামড়ে পড়ে থেকে আসল খবর খুঁজে বার করে নিয়ে এসছে পাতাল থেকে, যাদের জন্য এত সমস্যা, এত কিছু হয়ে গেল, এত রণকৌশল তৈরি হয়ে গেল, আসলে তাদেরকে বার্তা দেওয়ার জন্য বা তাদের জন্য কোনো ফলস কেস পাওয়া যায়নি বলে, তারা হাতের নাগালে আসেনি বলে। সমাদৃতা মুখার্জির প্রথম দিনের একটা সিকোয়েন্স না দেখেই পাচ্ছি না, আজকে দেখাতে হবে, দেখুন। লক্ষ্মীর ভান্ডার নিয়ে মুখ্যমন্ত্রী বলছে 500 টাকা 1000, 1200। এটা কি আমাদেরকে শ্লীলতাহানির দাম দিতে হচ্ছে? যে আপনারা রাতে সঙ্গী হবেন তার জন্য মাসে এই টাকাটা দিচ্ছি, যাতে আমার পার্টির ছেলেদের মনোরঞ্জন করা যায়। পার্টির ছেলেদেরকে মনোরঞ্জন করবে তার জন্য কিছু দিতে হবে পারিশ্রমিক। এটা কি পারিশ্রমিক দিচ্ছে মুখ্যমন্ত্রী আমাদেরকে? যে লক্ষ্মীর ভান্ডার নিয়ে এত গর্ব করে সরকার, সেই সন্দেশখালীর মা বোনেরা তারাও তো এর আওতায়, কিন্তু তারা সেটাকে না নিয়ে তারা বলছেন যে কিভাবে তাদের সম্মান, তাদের আবরু এই টাকায় নাকি সম্মান, শ্লীলতাহানির দাম, এই কথাগুলো আমরা তুলে ধরেছি। এটাই তো তুলে ধরেছি আমরা, আমাদের রিপোর্টাররা, আমরা রিপাবলিক বাংলা স্পটে থেকে গ্রাউন্ড রিপোর্টিং করে এগুলোই তো শুনিয়েছি।
আর তাতেই হয়তো ফোসকাটা পড়েছে। সেই কারণেই হয়তো একদিন যখন সন্তু পান গিয়েছে একটা হয়তো সুযোগ খুঁজছিল এই প্রশাসন, সন্দেশখালীর পুলিশ। আমি একবার নন্দিনীদির কাছে যাব। নন্দিনীদি, আপনি একজন সমাজকর্মী, আমরা সেখানকার অর্থাৎ সন্দেশখালীর মা বোনেদের সঙ্গে যতবার কথা বলেছি দেখেছি মা বোনেরাই এগিয়ে আসেন। তাদেরকে প্রশ্ন করেছি পুরুষরা কোথায়, বলেছেন পুরুষদের আমরা লুকিয়ে রাখি, কারণ পুরুষরা যদি সামনে আসে তাহলে তাদেরকে ফলস কেস দিয়ে দেওয়া হবে। সেখানে একটা প্রবণতা আছে, পুরুষদের সামনে পেলেই ফলস কেস দিয়ে দেওয়া হবে, এরকম অভিযোগ তারা করছেন। আমরা সেই জিনিসটাই, সেই অভিযোগটাই কার্যত হাতে কলমে দেখলাম যখন সন্তুকে একদিনের জন্য আমরা পাঠালাম। সন্তুকে এরকম একটা অদ্ভুত কেসে ফাঁসিয়ে দেওয়া হলো যেখানে অ্যারেস্ট মেমোতে যাকে অ্যারেস্ট করা হয়েছে তাকে তিনবার সই করানো হচ্ছে, বারবার সংশোধনের কথা বলা হচ্ছে। সে পুরুষ বলেই কি সে ভিকটিম? এটা কি একটা অন্য ধরনের স্ট্র্যাটেজি? দেখুন, আজকে দিনটা একদম অন্যরকম, কিন্তু শুরুতে বিশাখা যে সূত্রটা বেঁধে দিলেন সেই সূত্র ধরে আমি বলবো যে তাহলে এতদিনের চিৎকার বোঝা গেল তার সফলতা, যে পুরুষ মানুষকে ইচ্ছে করলেই ভিকটিম বানিয়ে দেওয়া যায়। কিন্তু আজ এসব কথা বলবো না, কারণ আজ এসব কথা বলার দিন নয়। আমি দুটো প্রশ্নে যাব, সময় কম, বক্তা অনেক। এই যে সন্তু পানের গ্রেফতার, এটা কি আইনসম্মত আর এটা কি প্রয়োজনীয়? আইনসম্মত এর কারণেই নয় যে আমাদের কিন্তু 41B ধারায় না যে আইনি গ্রেফতারির কথা বলা আছে, তাতে অনেক কিছু আছে যেটা বলার এটা পরিসর নয়। কিন্তু সন্তুকে আইনিভাবে গ্রেফতার করা হয়েছে ঠিকই, কিন্তু আইনসম্মতভাবে গ্রেফতার করা হয়েছে কি, এটা প্রথম জানতে চাই। আমার মনে হয় সেটা হয়নি, কারণ তাতে যে 41Bতে যে শর্তগুলো রাখা হয় তার একটাও কিন্তু সন্তুর ক্ষেত্রে মানা হয়নি। এবার প্রয়োজনীয় কিনা, 2010 সালে যখন 41 থেকে 41A হলো, তার মধ্যে কিন্তু প্রথম এলো মুড়িমুড়কির মতন গ্রেফতার করা যাবে না। আপনি কাউকে যদি আপনার মনে হয় আপনার তদন্তের স্বার্থে আপনি হাজারবার ডাকতে পারেন, তিনি যদি পূর্ণ সহযোগিতা করেন আপনি কিন্তু তাকে অ্যারেস্ট করতে পারেন না। কিন্তু এখানে 41 নোটিশ তো দূর ছাই, হঠাৎ করে তাকে তুলে নেওয়া হলো। তাহলে এটা কি আইনসম্মত? আমার মনে হয় এটা আইনসম্মত নয় এবং এটা প্রয়োজনীয় নয়। এবং ঠিক এরকমই একটি মামলায় এলাহাবাদ হাইকোর্টের একটি রায়ে বসিরহাট থানার সংশ্লিষ্ট এক অফিসারকে 14 দিনের জেল হাজত হয়েছিল, পুলিশ অফিসারের। এটা যেন ওনারা মনে রাখেন। কাজেই চাকা ঘুরতে তো বেশি সময় লাগে না, কাজে যদি ভবিষ্যতে এটা হয় তাহলে যারা যারা এর মধ্যে জড়িত ছিলেন তারাও কিন্তু মোটামুটি এই ভাতটা খাওয়ার জন্য রেডি থাকবেন, যেটা আপনারা আজকে সন্তুকে বাধ্য করছেন। কেমন? আর এই যে মূল ধারার মধ্যে কি কি আছে, কি কি কেস, সেটা বিক্রম একবার বলেছেন, তরুণজ্যোতি বলেছেন, আমি বারবার এই কথাগুলো বলতে চাই না। তবে যেটা বলতে চাই যে এই যে জিনিসটা হলো, ওনারা যেটা বারবার বিশাখা আর স্বর্ণালী বলছে না যে মানুষ এগুলো কেন করে বলুন তো, যাতে ভয় পেয়ে যায়। মানে একদম ভয় পাওয়ানোর জন্য কাজ হচ্ছে আমি ভয় পাওয়াবো, কারণ এই জিনিসগুলো থেকে ব্যক্তিগত বিশ্বাস রিপাবলিক বাংলা এবং বাংলার মিডিয়াও এত মেরুদণ্ডহীন বোধহয় হবেন না। কারণ আমি হিরণের কথা এখানে ধরবো, যে যেমন এখানে আজকে কেউ রাজনীতি করবেন না, তেমনি সমস্ত মিডিয়ার কিন্তু একযোগে এই গলা মেলানো উচিত। কারণ আজকে রিপাবলিক বাংলা কে বলতে পারে, কালকে অন্য কেউ। আজকে আপনাদের গলা মেলানো উচিত। যদি না মেলাতে পারেন সেটা কিন্তু আপনাদের জন্য এমন ভবিষ্যতের সূচনা করে দিয়ে গেল যেটা কিন্তু কিচ্ছুতে আপনারা ভরে উঠতে পারবেন না। আমি একদম আমাদের শেষ বক্তা আজকের অম্বিকা রায়, তার কাছে আসবো, বিজেপি বিধায়ক। তবে তার আগে যে বক্তব্যগুলো, যে প্রতিক্রিয়াগুলো গোটা দেশে তোলপাড় ফেলে দিয়েছে, পিঙ্কি অধিকারী আমাদের আরেকজন রিপোর্টার, অল্প বয়সী মেয়ে, দৌড়ঝাঁপ করে দিনের পর দিন ওখানে পড়ে থেকে সেই সমস্ত বক্তব্য নিয়ে এসছে। তার সেই বক্তব্য, তার সেই কিছু তুলে ধরার রিয়াকশন আমি শোনাবো। তবে তার আগে আমি একবার চলে যাব অম্বিকা বাবুর কাছে। অম্বিকা বাবু, দিনের পর দিন এই কভারেজ, তার সঙ্গে পুলিশি চূড়ান্ত নিষ্ক্রিয়তা, সেখানে মহিলাদের চূড়ান্ত নিরাপত্তাহীনতা, সম্মান নিয়ে ছিনিমিনি, যে সময় সন্দেশখালী গর্জে উঠছে, যে সময় সন্দেশখালী তাদের কথা দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিতে পারছে, সেই সময়তে এমন কিছু করো যাতে রাস্তা বন্ধ হয়ে যেতে পারে। আপ্রাণ চেষ্টা, মরিয়া চেষ্টার তার সব থেকে বড় মানে তার ভূমিকাটা তুলে নিয়েছে, সেই দায়িত্ব পালন করছে হচ্ছে পুলিশ। পুলিশের কাজ এই জায়গায় এসে দাঁড়িয়েছে শেষ পর্যন্ত। এতদিন অনেক ক্ষেত্রে অনেক প্রতিবাদ মিটিং মিছিলে দেখেছি, এখন দেখা যাচ্ছে সরাসরি পুলিশ ময়দানে নামছে যাতে মিডিয়ারও মুখ বন্ধ করা যায়, কিভাবে বন্ধ করা যায় তার জন্য। কি মেশিনারি হিসেবে কাজ, একদমই তাই, মেশিনারি হিসেবে কাজ করছে। দেখুন, এখানে স্পেসিফিক অ্যালিগেশন রয়েছে শাহজাহানের বিরুদ্ধে এবং তাজের টিম। মহিলারা ক্যামেরার সামনে এসে পরিষ্কার উইদাউট এনি ডাউট সে কিন্তু নাম বলে দিচ্ছে যে কী ধরনের অ্যালিগেশন, কী ধরনের কাজ, কী ধরনের দুরাচার এরা করছে।
তা সত্ত্বেও কিন্তু কোনো এফআইআর কিন্তু আজও পর্যন্ত হয়নি, একটাও অ্যারেস্ট হয়নি। কতদিন হয়ে গেল, তাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। মিনিস্টাররা বা পুলিশরা বলতেই পারছে না অ্যাকচুয়ালি সে কোথায় আছে, আদেও তাকে অ্যারেস্ট করা যাবে কি না, তারা কোনো এফার্ট দিচ্ছে কি না, কোনো একটা শব্দ কিন্তু আমরা কিন্তু পুলিশের কাছ থেকে আমরা পাচ্ছি না। এটাও কিন্তু পরিষ্কার, মেসেজ ইজ ভেরি ক্লিয়ার কি আজকে যেদিন একটা ফলস একটা কমপ্লেন করে সেই ফলস কমপ্লেনের উপরে বেস করে আমাদের একটা গণতন্ত্রের সে চতুর্থ সবচেয়ে মোস্ট স্ট্রং পিলার সেই ডেমোক্রেসিতে যারা রিপোর্টার, যারা ডিসেন্টিং ভিউজগুলোকে সামনে তুলে আনে, তারা সমাজে কোথায় কি হচ্ছে, পুলিশের নিষ্ক্রিয়তা থেকে শুরু করে সমস্ত দুর্নীতির কথা শুরু করে তারা সামনে মানুষের কাছে নিয়ে আসে। মানুষ বিচার করবে অ্যাকচুয়ালি কোনটা সত্য কোনটা মিথ্যা। সেই গণতন্ত্রের চতুর্থ যে সবচেয়ে ইম্পর্টেন্ট পিলারের একজন ভালো একজন রিপোর্টার, সেই রিপোর্টারকে তারা কী করছে, অ্যারেস্ট করছে, অন দ্য স্পট অ্যারেস্ট করছে, অথচ স্পেসিফিক অ্যালিগেশন রয়েছে আজও পর্যন্ত কিন্তু না কোনো এফআইআর হয়েছে না কোনো অ্যারেস্ট হয়েছে। মমতা ব্যানার্জির মেসেজ ইজ ভেরি ক্লিয়ার, সে জানে সাধারণ পশ্চিমবঙ্গের মানুষের কাছ থেকে কিন্তু অলরেডি অনেক দূরে সরে গেছে। এখন কি একটা জিনিস মেসেজ দিতে চাইছে, ভেরি ক্লিয়ার মেসেজ, যে আমাকে যদি সাপোর্ট না করো, আমার সরকারের বিরুদ্ধে যদি এই ধরনের কথা বলো, তাহলে কাউকে রাখবো না, প্রত্যেককে অ্যারেস্ট করব। তাতে তাতে জুডিশিয়ারি কি বলবে, জুডিশিয়ারির কাছ থেকে থাপ্পড় খেলেও কিছু যায় আসে না। এতটা সেমলেস হয়ে গেছে, কোনো ধরনের লজ্জা, কোনো ধরনের তাদের ভেতরে ন্যূনতম যে মানবিকতা বোধ সমস্ত শেষ হয়ে গেছে। প্রশাসনের এই অবস্থা সেটা নিজের চোখে দেখে এসেছি আজকে। একদম। আর এই জায়গা থেকে মানে আমরা ময়দান তো ছাড়ছি না, ময়দানে থাকছি অম্বিকাবাবু, যারা রয়েছেন এখানে গেস্টরা, সবাইকে একটাই কথা বলার, রিপাবলিক বাংলা যে লড়াই, মানুষের কণ্ঠস্বর হওয়ার যে লড়াইয়ে রয়েছে, মানুষের কণ্ঠস্বর তুলে ধরার যে প্রতিজ্ঞা আমরা করেছি, যে দায় আমাদের আছে, আমরা এই শেষ পর্যন্ত লড়াই করে ছাড়বো, শেষ পর্যন্ত ময়দানে দাঁড়িয়ে আসল সত্যিটা তুলে ছাড়বো। তাতে একজন হোক দুজন হোক কিছু যায় আসে না। সময় একদম শেষ বিশাখা, একটা বিরতি নিয়ে প্রত্যেকে ধন্যবাদ জানিয়ে ফিরে আসছি। সামনে আসছে সামনে আসছে আমরা দুর্দম, আমরা দুর্জেয়, আমরা অপ্রতিরোধ্য, কোনোভাবেই আমাদের থামানো যায়নি, যাবেও না। বিশাখা, আমাদের এই লড়াই আমি আগেও বললাম, মানুষের কণ্ঠস্বর ওঠার যে দায়, যে প্রতিজ্ঞা আমরা করেছি রিপাবলিক বাংলার জন্মলগ্নে, আমরা শেষ মুহূর্ত পর্যন্ত সেই প্রতিজ্ঞা পালন করে যাব। কারোর প্রতিশ্রুতির দাম থাকুক বা না থাকুক আমাদের আছে, এবং আমাদের মানুষের পাশে থাকার এই লড়াই চলছে, চলবেও। তাই তো আমি তাই। এবং পিঙ্কি আমাদের প্রতিনিধি, আমরা যেরকম ভাবে দাঁতে দাঁত চেপে মাটি কামড়ে সেখানে পড়ে থাকছি, কোথায় আটকাবে আমাদের? আটকাতে পারবে না এই পুলিশ প্রশাসন। প্রত্যেক দিন আরো বেশি করে কভার করব, যেরকম কভার করেছেন আমাদের প্রতিনিধি পিঙ্কি অধিকারী। দেখুন, রাত বিরুদ্ধে এসে বাড়ির মহিলাদেরকে ডেকে নিয়ে যেত, যদি না যেতে দিত স্বামীদেরকে ধরে মারতো, কেন বলবে রাত্রে গিয়ে বসে থাকো, ওখানে ভালো মন্দ বিচার হয়, হয়তো আমাকে দেখতে খারাপ, আমাকে বলবে আপনি চলে যান। যে দেখতে ভালো তার সাথে কি হচ্ছে না আমরা কি করে বলবো? যাকে ভালো লাগতো তাকে ভিতরে রাখতো, যাকে ভালো লাগতো না তাকে বলতো আপনারা বাড়ি যান। কিন্তু ওরা তো জানে না যে কার মানে ইয়ে ভালো কার খারাপ। ওরা যাকে যাকে লিস্ট করতো তাদেরকে সব তুলে নিয়ে যেত। বাচ্চা কাচ্চার সামনে যদি বাবা মাকে মারে, অত্যাচার করে, ওরা তো প্রতিবাদ করবে, তখন 1-2 চট চালিয়ে দিত বাচ্চাদেরও। হ্যাঁ।